শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আওয়ামী লীগের ধ্বংস করা দেশ পুনর্নির্মাণে কাজ করবে বিএনপি। লন্ডনে তারেক রহমান, স্বপ্ন নয়, দেশের উন্নয়নে বাস্তবায়ন করা হবে 31 দফা। স্বৈরাচার পতনের 2.5 বছর আগে বাংলাদেশের মানুষের সামনে আমরা 31 দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলাম। বহুল প্রত্যাশিত একটি নির্বাচন, যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে, স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতো। সারা দেশে মনোনয়নপত্র বিতরণ চললেও জমে ওঠেনি ফর্ম সংগ্রহ। এখনো বড় দলের প্রার্থীরা না যাওয়ায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা। বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা। আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রধান উপদেষ্টা, বিদেশগামীদের রক্ষায় কাজ করছে সরকার। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। পল্টন ও শাহজাহানপুরের মামলায় থেকে মির্জা আব্বাস সহ 49 জনের অব্যাহতি। সরকার যেদিন পরিবর্তন হলো, নতুন সরকার একটা অর্ডারের মাধ্যমে সকল মামলা প্রত্যাহার করে নিতে পারত, কিন্তু কেন করে নাই, এটা আমার কাছে প্রশ্নবোধক। নির্বাচনে খেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে তৎপর কেন্দ্রীয় ব্যাংক। তথ্য হালনাগাদের নির্দেশ, ঋণ নিয়মিত করতে যোগাযোগ করছেন অনেকে। সিআইবিতে গ্রাহকদের হালনাগাদ তথ্য দিয়ে যেন সঠিকভাবে ইনপুট দেওয়া হয়, সেই ব্যাপারে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত গাইডেন্সগুলো আছে আমরা সেগুলির মোতাবেক কাজ করছি, এবং অবশ্যই আমরাও চাই না খেলাপি গ্রাহকরা নির্বাচনে অংশগ্রহণ করুক। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় 2 দশকের ছায়া সঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে 25 ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা। সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা। বলেন, এবারে নির্বাচন সহজ নয়। আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায়। বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় 1.5 দশকের স্মৃতি রোমন্থন করেন, তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা। আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন। 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মার্স কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান। এই 31 দফার ভেতরে আপনার, আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে। একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের। তার কাছে যখন এই কার্ডটা থাকবে, সে ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ
দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। কম্পালসারি। আরিফিন শাকির, যমুনা নিউজ। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। রাজধানীর 3টি স্থান থেকে এই ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা। 15 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর এখন পর্যন্ত মোট 6 জন সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পত্র নিয়েছেন। তারা হলেন ঢাকা 11 আসনে জাতীয় পার্টি থেকে এস.এম. আমিনুল হক সেলিম, একই আসনে বিএনপি থেকে এম.এ. কাইয়ুম, ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুজিবুল ইসলাম, ঢাকা 16 আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল লতিফ, ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী রাশিদুল হক সুজন। এছাড়া ডিসি অফিস এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। দর্শক, আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম, আমরা তার কাছে যাচ্ছি। তানভীর, তাফসিল ঘোষণার পর তো নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে, মনোনয়নপত্র সংগ্রহে প্রার্থীদের আনাগোনা কেমন দেখছেন? লোপা, এখানে আমরা যেটা দেখলাম যে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সেখানে আসলে আনাগোনা নেই বললেই চলে। এখানে আনাগোনা নেই এবং এখানে আমরা দেখেছি যে আমরা এখানকার যে যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে এক্ষেত্রে যে মোট তিনজন এখান থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মধ্যে 2 জন সরাসরি এই নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এখান থেকেও আসেনি। তারা সহকারী রিটার্নিং অফিসার, তাদের কাছ থেকে আসলে এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেছেন এবং তারা প্রত্যেকেই আসলে স্বতন্ত্র প্রার্থী এমনটি জানানো হয়েছে। এবং এখানে যিনি আঞ্চলিক নির্বাচনী যিনি কর্মকর্তা তিনিই আসলে এখানে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। এর আগে আমরা দেখেছি যে সেগুনবাগিচায় কিন্তু সেক্ষেত্রে নির্বাচনের জন্য মনোনয়নপত্রের যে সংগ্রহের যে তালিকাটা বা সেখানে কিন্তু প্রার্থীদের ভিড় অন্যান্য জায়গার থেকে কিছুটা হলেও বেশি ছিল। আর এখানে যেহেতু 2টি নির্বাচনী আসন দেওয়া হয়েছে এখানকার নির্বাচনী কর্মকর্তাকে, সেহেতু এখানে আসলে এখন পর্যন্ত সেভাবে কেউই মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেনি। এবং যেমনটি বললাম যে 2 জন এখানে এসেছেন, তবে তারা আসলে এখান থেকেও মনোনয়নপত্রটি সংগ্রহ করেননি। তারা শাখা নির্বাচন অফিস অর্থাৎ সহকারী রিটার্নিং অফিসার যারা রয়েছেন তাদের কাছ থেকে এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেছেন এবং আরেকজন সশরীরে এসে এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গেছেন। তবে যেহেতু 29 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সূচিটা তফসিল অনুযায়ী নির্ধারিত, সেহেতু এক্ষেত্রে বলাই যায় যে আসলে যত সময় যাবে ঠিক শেষ মুহূর্তে অর্থাৎ শেষ সময়টা যত কাছাকাছি ঘনিয়ে আসবে ততই আসলে মানুষজন এবং প্রার্থী যারা রয়েছেন তাদের আসলে আনাগোনা বাড়বে। এখন যেহেতু শুরুর সময়, সেহেতু আমরা দেখেছি যে আসলে কিছুটা এক্ষেত্রে লোকজনের সমাগম বলি, প্রার্থীদের আনাগোনা সেটি কিন্তু এখনো আসলে ওভাবে দেখা যায়নি। তবে যারা আসছেন তারা আসলে নিয়মিত বিরতিতেই আসছেন। আর কিছুদিন পর হয়তো নিয়মিত বিরতি ছাড়াও আমরা দেখবো যে আসলে প্রচুর পরিমাণে প্রার্থীদের আনাগোনা বেড়ে যাবে। লোপা। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে একযোগে চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। তবে এখনো প্রার্থীদের মধ্যে খুব একটা তাড়া দেখা যাচ্ছে না। টাঙ্গাইলে 4 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া খুলনার 6টি আসনে এখন পর্যন্ত সংগ্রহ করেছেন 7 জন। এর মধ্যে খুলনা 3 আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল সহ 2 জন, খুলনা 4 আসনে 2 জন, 5 ও 6 আসনে 1 জন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 29 ডিসেম্বর মনোনয়ন ফর্ম জমার শেষ দিন পর্যন্ত চলবে এই কার্যক্রম। নির্বাচনী কার্যক্রম নিরবচ্ছিন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকছে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে যাচ্ছি। এ জেলায় ইতিমধ্যে 163টি ভোট কেন্দ্র চূড়ান্ত হয়েছে। এই সকল ভোট কেন্দ্রের যে ছোটখাটো সংস্কার এবং কেন্দ্রে যাতায়াতের যে রাস্তার যে সমস্যাগুলো ছিল সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক মেরামত হয়েছে। আশা করছি যে 29 ডিসেম্বর যে নির্ধারিত তারিখ রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, এই নির্ধারিত তারিখের মধ্যেই সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করে তারা জমা প্রদান করবেন। দর্শক, এবার আমরা টাঙ্গাইলে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম আল মামুন। শামীম, আপনার জেলায় এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আর প্রার্থীদের সমর্থকদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন?
হ্যাঁ লোপা, আমি আগের খবরগুলোতে জানাচ্ছিলাম যে সকালের খবরে জানাচ্ছিলাম যে 2 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু টাঙ্গাইলে যে 12টি উপজেলা রয়েছে, এই 12টি উপজেলায় কিন্তু রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে ইউনো অফিস, এবং টাঙ্গাইলের প্রধান রিটার্নিং কর্মকর্তা হচ্ছে যে জেলা প্রশাসক, আর সহকারী রিটার্নিং কর্মকর্তা হচ্ছে যে টাঙ্গাইলের যে নির্বাচন কমিশনার রয়েছে তাজুল ইসলাম, তিনি কিন্তু সহকারী রিটার্নিং কমিশনার। আর একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সেটি নির্বাচন কর্মকর্তা যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত 4 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তার মধ্যে হচ্ছে যে 15 ডিসেম্বর হচ্ছে টাঙ্গাইল সদর 5 আসন থেকে সৈয়দ খালেদ মোস্তফা, এবং কালিহাতী 4 আসন থেকে হচ্ছে যে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, এবং আজকে সকালবেলায় মধুপুর ধনবাড়ি 1 আসন থেকে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, এই 3 জনের তথ্য জানা গিয়েছে এখন পর্যন্ত। এই 3 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, আরেকজনের তথ্য এখন পর্যন্ত আসেনি জেলা নির্বাচন অফিসে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই নির্বাচন অফিসে যে আনাগোনা সেটি কিন্তু এখন যেহেতু 15 তারিখে শুরু হয়েছে, যার ফলে হচ্ছে যে এখন পর্যন্ত আনাগোনা কম। এখন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু উপজেলাগুলোতেও হচ্ছে যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে, যার ফলে হচ্ছে যে সেই আনাগোনাগুলো এখন কম। তবে নির্বাচন অফিস বলছেন যে যেহেতু 29 তারিখ পর্যন্ত সময় রয়েছে, তার ফলে হচ্ছে যে হয়তোবা 2-1 দিন গেলে নির্বাচনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন তাদের আনাগোনা বেড়ে যাবে, এমনটি জানিয়েছেন টাঙ্গাইলের নির্বাচন অফিস। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা, তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে সব কথা বলেন তিনি বলেন, দালালের প্রভাব থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এই প্রতারণার জাল থেকে না বেরোনো পর্যন্ত কিছু হবে না বলেও প্রধান উপদেষ্টা হতাশা প্রকাশ করেন। এ সময় তিনি আরও বলেন, পুরো জগৎটাই দালাল বেষ্টিত, সরকারের থেকে অনেক দূরে। জানান এই চক্রের ভেতরে ঢোকার ক্ষমতা নেই। আরও জানান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ, বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসন প্রার্থীদের কাগজপত্র বৈধ নয়, সবই ভুয়া। এ কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলেন, ওটা হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে, সে কাগজপত্র সহিত তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু। দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি, যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে। আমাদের তখন কি থাকবে? গুম এবং হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তার বিরুদ্ধে আরও 300 মানুষকে গুমের তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। অভিযোগ আমলে নেওয়া হবে কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে আদেশ দেবেন। এছাড়া জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যার উস্কানি সহ 5 অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হবে। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলন নস্যাৎ, গণভবনে শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উস্কানি ছাড়াও 286টি মামলায় 4.5 লাখ ছাত্র জনতাকে আসামি করা সহ 5টি অভিযোগ রয়েছে। প্রসিকিউশন এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরবে ট্রাইব্যুনালে। এরপর শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করেন তারা, সে বিষয়ে আজ সিদ্ধান্ত আসতে পারে। এদিকে ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছে হাসানুল হক ইনু। বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের পর এই আবেদন করেন তিনি। এছাড়া ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সজীব ওয়াজেদ জয়, জুনাদ আহমেদ পলকের মামলারও আজ শুনানি হবে। পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। রাজধানীর শাহজাহানপুর ও পল্টন থানার সহিংসতার 2টি মামলা থেকে মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান, শহীদউদ্দিন চৌধুরী অ্যানিসহ 49 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই অব্যাহতি দেন। এর মধ্যে পল্টন থানার মামলা থেকে 26 জন এবং শাহজাহানপুরে থানার মামলা থেকে 23 জন অব্যাহতি পেয়েছেন। অব্যাহতি পাওয়ার পর মির্জা আব্বাস বলেন, ভুয়া মামলা দিয়ে এত বছর সবাইকে হয়রানি করা হয়েছে, কোর্টে আসতে যেতে অর্থ ও সময়ের অপচয় হয়েছে। এ সময় আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, আদালত মামলার সবকিছু দেখে শুনে ন্যায় বিচারের স্বার্থে সবাইকে খালাস দিয়েছেন।
পুলিশ আমাদের বিরুদ্ধে ভুয়া কিছু মামলা দেয়, সেই মামলা 2013 সাল থেকে আজ পর্যন্ত, আজকেও 2025 চলছে। আমাদেরকে এই কোর্টে আসা যাওয়া করতে করতে সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে, এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে। আজকে আমরা 241-এর এই ধারা মোতাবেক আদালতে দরখাস্ত দিয়েছি। আদালত মামলাটা পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করে দেখেছেন মামলাটা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। সেই হিসেবে আদালত ন্যায় বিচারের স্বার্থে ওনাদের সবাইকে অব্যাহতি দিয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ব্রেইন থেকে গুলির অংশ বের করা জরুরি, কিন্তু শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়, এমনটাই জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। জানা গেছে গুলির অংশ বের করা সম্ভব না হলে স্বাস্থ্যের অবনতির শঙ্কা রয়েছে। তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেয়ার কথা বলা হলেও এই মুহূর্তে সেটা খুবই ঝুঁকিপূর্ণ বলছে হাসপাতাল। জানানো হয়েছে তার ব্রেইন ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে, তাছাড়া পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গেল 4 ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে একটি জরুরি অস্ত্রোপচার করা হয়, পরে পরিবারের দাবির মুখে চিকিৎসা দেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে র্যাব 10 এই তথ্য জানায়। দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিকে অভিযুক্ত ফয়সালের শ্যালকের দেয়া তথ্যে হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী জেলার সদর থানার তরুয়ার বিল থেকে উদ্ধার করেছে র্যাব। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে 2টি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল, অ্যামিউনিশন 41 রাউন্ড। এ সময় মোহাম্মদ ফয়সাল নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর আগে ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে 7 দিনের রিমান্ডে পাঠান আদালত। তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছিল র্যাব। বিবৃতিতে র্যাব জানায় সোমবার ভোরে তাকে ফতুল্লার পাগলা থেকে গ্রেফতার করা হয়। ঋণ খেলাপিদের আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে অংশ নেওয়ার ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি গ্রাহকদের তথ্য হালনাগাদে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সেই অনুযায়ী চলছে কার্যক্রম। বিশ্লেষকরা বলছেন নৈতিকভাবেই কোনো ঋণ খেলাপির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয়। তবে এবার ব্যাংকের ফি বা চার্জ বকেয়া থাকলে কেউ খেলাপি বিবেচিত হবেন না। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ, আর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29 ডিসেম্বর। সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 15। এরই মধ্যে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি, জামাত, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এর বাইরে সম্ভাব্য প্রার্থীরাও শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। আইন অনুযায়ী কোনো ঋণখেলাপি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। বিষয়টি নিশ্চিতে তৎপর হয়েছে বাংলাদেশ ব্যাংকও। ঋণের তথ্য হালনাগাদে নির্দেশনা দেওয়া হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। ব্যাংক লুটেরা হোক আর উইলফুল ডিফল্টার হোক বা ডিফল্টার হোক, তারা কেউই যাতে সংসদে আমাদের প্রতিনিধি হিসেবে আসতে না পারে সেটা প্রতিহত করতে। এরই হিসাবে আমরা ব্যাংকগুলোকে নির্দেশন দিয়েছি যে আপনারা সিআইবি রিপোর্টগুলো হালনাগাদ রাখবেন। কেউ যাতে সুবিধাও না পায়, কেউ যাতে প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হয়। ব্যাংকাররা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ঋণের তথ্য হালনাগাদ করছেন তারা। নির্বাচনে অংশ নেওয়ার আশায় অনেকেই নিজেকে খেলাপি মুক্ত করতে যোগাযোগ করছেন ব্যাংকে। ঋণ পুনঃতফসিলের সুযোগও নিচ্ছেন কেউ কেউ। বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত গাইডেন্সগুলো আছে আমরা সেগুলির মোতাবেক কাজ করছি, এবং অবশ্যই আমরাও চাই না খেলাপি গ্রাহকরা নির্বাচনে অংশগ্রহণ করুক। সো আমরা ওইভাবে বাংলাদেশ ব্যাংকের যা যা ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন অনুসারে আমরা কাজগুলো করছি। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে এবং আমাদের যে ব্যাংকার সভা সেখানে ওই ব্যাপারে আলোচনা হয়েছে, মাননীয় গভর্নর স্যার নির্দেশ দিয়েছে এবং সেই অনুপাতে আমরাও আমাদের বোর্ডে এগুলো আলোচনা করেছি। আমরা এই ব্যাপারে সজাগ আছি। আমাদের ব্যবস্থাপনা তথ্য বিভাগ এবং সমস্ত শাখা পর্যায়ে আমাদের সিআইবিতে গ্রাহকদের হালনাগাদ তথ্য দিয়ে যেন সঠিকভাবে ইনপুট দেওয়া হয় সেই ব্যাপারে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। বিশ্লেষকরা বলছেন কোনো ঋণখেলাপির জনপ্রতিনিধি হওয়ার সুযোগ থাকা উচিত নয়। এটি নৈতিকভাবেও সমর্থনযোগ্য নয়। যখনই আপনার নির্বাচনের সময় আসে তার আগে ওই ঋণখেলাপি যারা আছেন তারা বিভিন্নভাবে রিশিডিউলিং করে নেওয়ার সুযোগ সুবিধা আদায় করে নেন, করে নিয়ে
তারপরে জনপ্রতিনিধি হয়ে আরও বেশি করে তারা ঋণ নিয়ে খেলাপি হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েন। এটি তো অপসংস্কৃতি আমাদের দেশে গড়ে উঠেছে। ছাড় দিয়ে ঋণ খেলাপিকে আপনি যদি নন খেলাপি বানিয়ে তাকে যদি জনপ্রতিনিধি করার সুযোগটা তৈরি করে দেন, এটা তো নৈতিক দিক থেকে সমর্থনযোগ্য নয়। আইনের ফাঁকফোকর দিয়ে ঋণখেলাপিরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এজন্য বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বরিশালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। অন্যের জমি নিজের দেখিয়ে রেজিস্ট্রি করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের নামে। যমুনার অনুসন্ধানে এই জালিয়াতির প্রমাণও মিলেছে। অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী নেতাদের প্রভাবে হয়রানি করেছেন প্রতিষ্ঠানের অংশীদারদেরও। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। 2016 সালে অনুমোদনের পরের বছরই শিক্ষা কার্যক্রম শুরু করে বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী 7 বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার কথা থাকলেও 9 বছর ধরে 3টি ভাড়া ভবনে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। কারণ খুঁজতে গিয়ে যমুনা টিভির হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। 2011 সালের 16 নভেম্বর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ট্রাস্টের নামে 4% জমি রেজিস্ট্রি করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমরান চৌধুরী। রেজিস্ট্রিকৃত দলিলে উল্লেখ করা হয়, বরিশাল সদর উপজেলার ইসাকাঠি মৌজার 1350 নম্বর এসে খতিয়ান এবং 1045 দাগ নম্বরের ওই জমির মালিক ছিলেন ইমরান নিজেই। জালিয়াতির পাশাপাশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগও আছে।
17 ডিসেম্বর খুলনা মুক্ত দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে মুক্তিযুদ্ধের সমাবেশ। সেখানে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। আমরা তার কাছে যাচ্ছি। প্রবীর, সমাবেশে কোন অঞ্চলের মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছেন, তারা কি বলছেন এই আয়োজন নিয়ে? বলে রাখি, যখন গতকাল 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস উদযাপন করেছি, তার একদিন পর মুক্ত হয় খুলনা, অর্থাৎ এই চীনে পাকিস্তানি বাহিনী এবং তাদের যে দোসররা ছিল রাজাকার, আলবদল, আল শামস, তাদের নিয়ে আত্মসমর্পণের মধ্য দিয়ে খুলনা মুক্ত হয়। সেই থেকেই বলা হয় 17 ডিসেম্বর খুলনা মুক্ত দিবস। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনা মহানগর, এই 4টি ইউনিটের আয়োজনে এখানে মুক্তিযোদ্ধারা সমাবেশ হয়েছে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, এবং সহস্রাধিক মুক্তিযোদ্ধা কিন্তু এখানে অংশ নিয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ নুরুল হুদা। এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে রয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। এছাড়াও বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধাগণ যারা রণাঙ্গনে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন এবং এই দেশকে স্বাধীন করেছেন, তারা কিন্তু আজকের এই সমাবেশে অংশগ্রহণ করে সমাবেশে মুক্তিযোদ্ধারা বলেছে, দুঃখ প্রকাশ করেছে, এখনো তালিকায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধাদের দেখা যায়। শুধু তাই নয়, তারা বলেছেন তাদের জীবনের এই সায়ংকালে, অর্থাৎ শেষ সময়ে এসেও তাদের অধিকারটি সুরক্ষিত নয়। যেখানে সেখানে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়, অপদস্থ করা হয়, অসম্মানিত করা হয়। সে কারণে তাদের চাওয়া শুধু সম্মান এবং যে আদর্শে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই আদর্শের বাস্তবায়ন। তেমনটি এই দেশের মানুষ এবং সরকার চাইবে বলে তারা মনে করে। লোপা। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নির্বাচন ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2-তে দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 27 কর্মী সহ 30 জনকে। জামালপুরে ডেভিল হান্টে 17 জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাত থেকে জেলার 6টি থানা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে 14 জন আওয়ামী লীগের নেতাকর্মী, বাকি 3 জন চোরা কারবারি ও মাদক ব্যবসায়ী। জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ডেভিল হান্ট ফেজ 2 অভিযান চলমান থাকবে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া নোয়াখালীর বিভিন্ন উপজেলায় গত দুদিনের অভিযানে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে খুন সহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানায় পুলিশ। রাত নামলেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি। জবুথবু গ্রাম
যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনা ঘিরে উভয় সংকটে পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গাজায় বাহিনী পাঠাতে একদিকে ক্রমবর্ধমান মার্কিন চাপ, অন্যদিকে দেশেও সমালোচনার পর বিশ্বকাপের টিকিটের মূল্য কমাতে বাধ্য হয়েছে ফিফা। সাপোর্টার এন্ট্রি চার্জ নামে এই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে $60। বাংলাদেশি মুদ্রা